কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে বলল, তো 28 সপ্তাহ আর 6.5 মাস কি এক সমান নয়? অলি ভুরু কুচকে তাকালো। আলবি ঠিকই বলেছে। আই থিঙ্ক আমাদের একবার হসপিটালে যেতে হবে। কেন? হসপিটালে যাব কেন? তুমি বেবির নড়াচড়া অনুভব করছো না? তোমার কি মনে হয় 28 সপ্তাহে এটা স্বাভাবিক ব্যাপার? অলি কথাটা বুঝতে পারল না। স্বাভাবিক ব্যাপার নয় মানে? আলবি হয়তো অলিকে কিছু বলতে চাইল, কিন্তু অলির চেহারা দেখে সে আর বলে উঠতে পারল না। সে জানে এই কথা অলিকে বললে অলি অনেক চিন্তায় পড়ে যাবে। কিছু না, রেডি হয়ে নাও। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 6টা। অলিকে নিয়ে আলভি হসপিটালে এসে পৌঁছেছে। তারা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই অলি বলে ওঠে, একটা বিষয় জানানো ছিল। হ্যাঁ বলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু অলি কথাটা বলে উঠতে পারছে না। আলভি ফোন চাপছিল। সে আবার ফোন পকেটে রেখে অলির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অলি তার থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। আলভি পিছিয়ে এসে দেখলো অলি ফ্লোরের দিকে তাকে হাত কসলাচ্ছে। আলভি একটা শ্বাস ফেলছে। এরকম করছো কেন? যা বলতে চাইছো বলে ফেলো। অলি আলভির শার্টের বাটনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আমার সব জামাকাপড় টাইট হয়ে গেছে। আলভি ব্যাপারটা বুঝতে পেরে নিজের উপর খানিকটা বিরক্ত হলো। তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল। এখান থেকে বেরিয়ে আমরা শপিং করতে যাব। অলি মাথা নিচু করে ডান দিকে ঘাড় কাত করলো। অলির এই ব্যাপারগুলো আলভির কাছে অনেক কিউট লাগে। ইচ্ছে করে আদুরে ভঙ্গিতে গাল টেনে দিতে। আলভি এবার অলির হাত ধরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে অলি আবারও বলে উঠল, আলট্রাসোনোগ্রাম কে করবে? চিন্তা করো না, একজন ফিমেল রেডিওলজিস্ট করবে। অলি দাঁড়িয়ে পড়ল। আলভি কিছু বুঝে ওঠার আগে অলি বলে উঠল, আমি চাই আজকের আলট্রাসোনোগ্রামটা আপনি করুন। আলভির চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। অলি নিজের থেকে তাকে আলট্রাসাউন্ড করতে বলছে। আর ইউ শিওর? অলি হ্যাঁ বোধক মাথা নাড়ল। ফলস্বরূপ আলভির ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। আলভি পুনরায় অলির হাত ধরে সোনোগ্রাফি রুমে নিয়ে এলো। অলিকে বেডে বসিয়ে দিয়ে আলভি স্ক্রিনের সামনে বসলো। অলি একটা শ্বাস ফেলে বিনা বাক্যে বোরকাটা বুক পর্যন্ত তুলল। তারপর কাঁপা কাঁপা হাতে টপ সরাতে ফর্সা পেটে উন্মুক্ত হয়ে গেল। আলভি প্রোবটা হাতে নিয়ে অলির দিকে তাকাতে দেখলো অলি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আলভি অলির দিকে খানিকটা ঝুঁকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার অস্বস্তি লাগলে আমি চলে যাচ্ছি। অলি ফট করে চোখ খুলে না বোধক মাথা নাড়ল। আলভি মৃদু হেসে অলির পেটের দিকে তাকালো। তারপর একটা শুষ্ক ঢোক গিলে প্রবীণটা নামিয়ে রেখে জলের বোতল খুলল। জেলটা একটু ঠান্ডা লাগবে বলে পেটের উপর পাতলা করে জেল মাখিয়ে প্রোবটাতে জেল মাখিয়ে মেখে নিল। রুমের লাইটটাতে আলো ডিম করে নিয়ে স্ক্রিনের আলোটা বাড়িয়ে দিল। প্রোব ছায়াতে স্ক্রিনের দানা দানা ছায়া পরিষ্কার হয়ে গোল মাথার আউটলাইন দেখা গেল। আরভির গলার স্বর নামিয়ে অলির দিকে তাকায়। স্ক্রিনে দেখো, এটা মাথা। এই যে সরু সরু দাগ দেখছো, এটা মেরুদণ্ড। যে প্রোবটা অন্যদিকে ঘোরানোর স্পন্দন ধরা পড়ল। আলভি ডপলার চালু করতে ঘরটা ঢুং ঢুং শব্দে ভরে উঠল। আলভি এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এটাই ওর হার্টবিট। রেটটা প্রায় 140-এর আশেপাশে, যার মানে নর্মাল আছে। অলি অন্যমনস্ক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, ও নড়ছে না কেন? অলির কণ্ঠস্বর আটকে আসছে, চোখের কোণে পানিও জমছে। আলভির প্রোবটা একটু উপরে নিয়ে ডানে বাঁয়ে ঘুরিয়ে নিল। স্ক্রিনে শিশুটির হাত হালকা ভাঁজ হয়ে খুলে গেল। পায়ের দিক থেকে ক্ষীণ নড়াচড়া পরিলক্ষিত। আলভি স্ক্রিনে আঙুল রেখে বলল, মুভমেন্ট আছে, এই দেখো। এখনই হাত পা নাড়ল। অলি মুখটা ছোট করে বলল, কই, আমি তো কিছু অনুভব করিনি। আলভি আর কিছু পর্যবেক্ষণ করে বলতে শুরু করলো, তোমার প্ল্যাসেন্টা সামনের দিকে, যাকে অ্যান্টেরিয়র প্ল্যাসেন্টা বলে। বেবি নড়লে ধাক্কাগুলো আগে প্ল্যাসেন্টার লাগে। প্ল্যাসেন্টা অনেক কুশনের মতো, ধাক্কাগুলো শুষে নেয়, তাই তুমি কম টের পাচ্ছ। এটা কমন, চিন্তার কিছু নেই। আলভি এবার স্ক্রিনে ছোট ছোট ক্যাপ ক্যালিপার বসিয়ে মাপগুলো নিতে লাগলো। মাথার ব্যাস, পেটের ঘের, উরুর হাড়ের লম্বা। সবশেষে শান্ত গলায় বলল, গ্রোথ এজ হিসেবে ঠিকই আছে, 28 সপ্তাহের সাথে প্রায় মিলছে। প্রব নিচের দিকে নামিয়ে আবারও বলল,
ফ্লুইড ভালো আছে। এই যে এটা পজিশন, চিন্তার কিছু নেই, এই বয়সে পজিশন পাল্টায়, শেষের দিকে মাথা নিচের দিকে চলে আসবে। অলি এত কিছু না বুঝলে নিঃশব্দে মাথা নেড়ে সায় জানালো। এবার কপালের টান টান অনুভাবটা একটু নরম হলো। আলভি কতগুলো টিস্যু দিয়ে জেল মুছিয়ে দিতে দিতে বলল, তুমি হয়তো সবসময় নড়াচড়া টের পাবে না, বিশেষ করে বসা অবস্থায় বা হাঁটাচলা করলে, তবে রাতে পাশ ফিরে শুয়ে শান্ত হয়ে থাকলে টের পাওয়ার চান্স আছে। আলভি এবারের মতো আবারও একবার স্ক্রিনের দিকে চোখ বুঝলো। ছোট ইমেজতে স্পষ্ট নাক, ঠোঁটের রেখা, বুকের ভেতরটা অনবরত ধক ধক উঠলো। আলভির মনে মনে আওড়ালো, হার্টবিট স্টেবল, মুভমেন্ট প্রেজেন্ট, প্লাসেন্টা আন্টিরিয়র সব ঠিক আছে। থ্যাংক ইউ আমাকে এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। অলির মিনমিনিয়ে বলা কথাটা শুনে আলভি ভুরু কুচকে তাকালো। রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, ধন্যবাদ দিচ্ছ কেন সোনার? তোমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য আমি কিছু করিনি। অন্য কেউ এসে সারাদিন ধন্যবাদ দিলেও আমি কোনো প্রেগনেন্ট মহিলার আল্ট্রাসাউন্ড করতাম না। অলি টপস আর বোরখা ঠিকঠাক করে উঠে বসলো। এভাবে বলছেন কেন? আগেরবার করতে চেয়েছিলেন বলে তো আমি এবার আপনাকে করতে বললাম। আলভি একটা শ্বাস ফেলে বলল, তুমি ভাবতেই পারছো না যে তুমি যখন বললে বেবির নড়াচড়া ফিল করতে পারছো না, তখন আমি কতটা চিন্তায় পড়ে গেছিলাম। তাও তুমি যে আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিলে, সেই জন্য তুমি অবশ্যই একটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। নিজের চোখে না দেখলে আমি কিছুই চিন্তামুক্ত হতে পারতাম না। অলি অবিশ্বাস্য চোখে আলভির দিকে তাকায়। বেবির নড়াচড়া অনুভব না করার যে চিন্তার বিষয়, সেটা আপনি তখন কেন বললেন না? বললে কি হতো? তুমি তো বেবিটাকে প্রেশারে রাখতা, সেই জন্য বেবি এত কম অ্যাক্টিভ। আমি যদি তখন বলে দিতাম, তাহলে তুমি আর চিন্তা করতে, তোমার প্রেশারগুলো গিয়ে পড়তো বেবিটার উপর। অলি মুখটা কাচুমুচু করে ফেললো। রাতের আধারে প্রকৃতি নিমজ্জিত, তবুও কৃত্রিম আলোয় শপিং মলটা ঝলমল করছে। এখন যে রাত্রিবেলা সেটা বোঝার জো নেই। আলভি অলিকে নিয়ে একটা দোকানে এসে বসলো। তোমার যা যা লাগে নিয়ে নাও। অলি পুরো দোকানে একবার চোখ বুলালো। দোকানের সিলিংয়ে লাগানো হরেক রকমের লাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে তৃষার বিয়ে উপলক্ষে একবার শপে বাবা মায়ের সাথে এই শপিং মলে এসেছিল, ভাবতে তার চোখ জোড়া চিকচিক করে উঠল। আলবি সেই লক্ষ্য করে সাবধানতার সহিত বলল, বেশি সময় নেই অলি, তাড়াতাড়ি করো। অলি আড়ালে চোখ দুটো মুছে শান্ত কণ্ঠে বলে, কিছু টপস আর স্কার্ট দেখাতে, ফ্রি সাইজে। দোকানে একবার অলির দিকে তাকিয়ে বুঝতে পারলো তার জন্য কেমন স্টাইলের জামা কাপড় পারফেক্ট রূপে। এই অবস্থায় ঢিলে ঢালা পোশাক পরিধান করা উচিত। সেই হিসাবে সে বেশ অনেকগুলো জামা কাপড়ের কালেকশন বের করে দিল। এত এত কালেকশন দেখে অলি বিড়ম্বনায় পড়ে গেল। নিজের থেকে কোনো কিছু কেনার অভ্যাস তার নেই। এই পর্যায়ে এসে মায়ের জন্য মনটা খুব পুড়ছে। মা বরাবরই তার জন্য জামা কাপড় পছন্দ করে দিতেন। লোকে বলে কেউ মারা গেলে তার জন্য কোনো কিছুই থেমে থাকে না, কিন্তু অলির মতো অনাথ ছেলেমেয়েরা বোঝে না বাবা মা ছাড়া জীবন কতটা দুর্বিষহ, কতটা অন্ধকার আচ্ছন্ন। অলি সেই সময় মাকে সবচেয়ে বেশি প্রয়োজন। সেই সময় তার বাবা মা দুজনে তাকে ছেড়ে চলে গেছে। অলি ঠোঁট চেপে কান্নাগুলো গিলতে ফেলতে ব্যর্থ চাইল, কিন্তু ব্যর্থ হলো। আরবি কী করবে বুঝে উঠতে পারল না। শপকিপার দুজনে অলির কান্না দেখে হকচকিয়ে গেছেন। আলভি একটা শ্বাস ফেলে অলিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আহা কাঁদছো কেন, কী হয়েছে আমাকে বলো। অলি মাথা নিচু করে বলল, মা বাবার কথা মনে পড়ছে। মা বাবা সবসময় আমার জন্য জামা কাপড় পছন্দ করে দিতেন, আমি কখনো নিজে পছন্দ করতে পারিনি। প্লিজ কান্না করো না। অলি ফুপিয়ে উঠতে আলবি বলে উঠল, আমি তোমার জন্য পছন্দ করে দিচ্ছি। আলবি অলি চোখ দুটো মুছে দিয়ে কাপড় সিলেক্টেড করতে লাগলো। প্রায় 35 সেটের মতো ড্রেস সিলেক্ট করে থামলো। আলবির কাণ্ড থেকে অলি কান্না ডুবে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। আপনি এতগুলো কেন সিলেক্ট করলেন? একবার কেউ এতগুলো পরে কেন? আলবি অলির দিকে তাকিয়ে বলল, কমাতে পারবো না, সিলেক্টকৃত সবগুলোই পছন্দ হয়েছে, তবে তুমি চাইলে আরও সিলেক্ট করতে পারি, করবো? অলি না বোধক মাথা নাড়ল। সবগুলো কাপড় প্যাক করে বিল মিটিয়ে তারা বের হয়ে গেল। কিছুদূর আসতে অলি একটা দোকানের সামনে এসে থেমে গেল। আলভি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, কী হলো, আরও কিছু লাগবে? অলি মাথা নেড়ে আঙ্গুল দিয়ে একটা দোকানের দিকে ইশারা করতে আলভি থমকে গেল। ওটা তো বেবিস কর্নার।
আলভি বাম হাতটা পেটের উপর রেখে নিচের দিকে তাকিয়ে রইল। আলভি তার দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলল, পরের বার থেকে কিছু লাগলে ফ্লোরের দিকে নয়, আমার দিকে তাকাবে, কারণ ফ্লোরের দিকে তাকালে আমার হিংসা হয়, মনে হয় তুমি আমার হক নষ্ট করছো। আলভির সোজাসাপটা কথাও শুনে অলির গাল জোড়া রক্তিমাভায় ফুটে উঠল। আলভি দু হাতে শপিং ব্যাগ ভর্তি, সে নিজের বাম বাহু আলভির দিকে এগিয়ে দিয়ে বলল, প্রয়োজন ছাড়া তো ভালোই আমার শার্ট ধরে টানাটানি করতে পারো, এখন যখন দেখছো হাত ভরা থাকায় তোমার হাত ধরতে পারছি না, তখন নিজের থেকে তো হাতটা ধরতে পারো নাকি? অলি হকচকিয়ে আলভির দিকে তাকাতে আলভি ইশারায় নিজের বাহু ধরতে বলল। অলি একটা ঢোক গিলে আল আলতো হাতে আলভির বাহু আঁকড়ে ধরল। আলভি এবার অলিকে নিয়ে বেবিস কর্নারে এলো ঠিকই, কিন্তু অলির মনোভাব বুঝে উঠতে পারল না। চারিদিকে সাজিয়ে রাখা বাচ্চাদের জিনিসপত্র দেখে অলির চোখ দুটো জল জল করে উঠল। তার ইচ্ছে করছে এখান থেকে সব কিছু কিনে নিয়ে যেতে, কত কত কিউট সব কিছু। অলির ছেলেবাবুর কর্নারে এসে জামাকাপড় দেখতে লাগলো। সেখান থেকে কয়েকটা জামাকাপড় আর একজোড়া জুতো তার খুব পছন্দ হলো। সেই সাথে সে বেশ কিছু খেলনাও পছন্দ করলো। আলভি মনে মনে আড়লো, এখন তো দিব্যি সিলেক্ট করতে পারছে, তখন নিজের জন্য তো কিছুই সিলেক্ট করতে পারলো না, ডামগাল। শপিং করতে হয়ে যাওয়ায় আলভি একটা ট্রলি এনে সবগুলো শপিং ব্যাগ সেটার মধ্যে নিল, কিন্তু অলির এখনও শপিং করা হয়নি। এই সুযোগে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় A to Z সব কিছু সে কিনে নিচ্ছে। আলভি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 10টা 6 বাজে। শপিং শেষে অলি ক্লান্ত হয়ে আলভির সামনে এসে দাঁড়ায়। আলভি ঘাড় চুলকাতে চুলকাতে প্রায় শেষ। অলি মিষ্টি করে হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ে। ওকে চলো তাহলে। আলভি স্লিম নিয়ে বিল মিটিয়ে দোকান থেকে বের হতে অলি পিছন থেকে বলে উঠল, এই যা, আমার আর আলোর জন্য কত কিছু কিনলাম, কিন্তু আপনার জন্য তো কিছুই কিনলাম না। আলভি এবার কিছুটা বিরক্ত হলো। অলি, আমার কিছু লাগবে না, তোমার জন্য শপিং করতে এসেছিলাম, প্লিজ চলো, আই অ্যাম হাংরি। অলি বুঝতে পারলো আলভি এতক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে, তাই সে আর কথা না বাড়িয়ে আলভির পিছু পিছু হাঁটতে লাগলো। আলভি শপিং ব্যাগগুলো সব গাড়ির ব্যাক সিটে রেখে দরজা বাইরে থেকে লক করে দিল। তারপর অলির উদ্দেশ্য বলল, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, চলো কিছু খেয়ে নিই। আলভি অলিকে নিয়ে ডিনার করার জন্য রেস্টুরেন্টে এলো। খাওয়ার এক পর্যায়ে অলি বলে উঠলো, আমাদের এত কিছু কিনে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলভি কয়েক সেকেন্ড অলির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ধন্যবাদ জানিয়ে ধন্য করেছ আমাকে, এখন এই ধন্যবাদ ধুয়ে ধুয়ে পানি খাবো আমি। অলি কথাটা পুরোপুরি শুনতে পেয়ে ভুরু কুচকে বলে, কি কিছু বললেন? আলভি মেকি হেসে বলল, বলছি ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্য করেছেন, এবার চুপচাপ খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করুন মাই লর্ড। আলভির কথার ধরন দেখে অলি মুখ চেপে হেসে উঠল। আলভি একটা শ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে বোলখা খুলে ফ্রেশ হয়ে ঈশার নামাজ আদায় করে নিল অলি। তারপর আলমারি খুলে এক সাইডে খালি করে সেখানে বাচ্চাদের জন্য আনা সব জামাকাপড় গুছিয়ে রাখলো। আলভি ফ্রেশ হয়ে এসে দেখলো অলি বাচ্চার জন্য আনা দোলনাটা রুমের এক কোণায় গুছিয়ে রাখছে। আলভি একটা শ্বাস ফেলে বেডের উপর বসলো। অলি সব কিছু গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। আলভি অনেকদিন পর অলিকে নিজের চুল নিজে আঁচড়াতে দেখেছে। আলভি উঠে গিয়ে অলিকে পেছন থেকে জড়িয়ে ধরল। অলির সারা শরীর শিরশির করে উঠল। আলভি অলির গলা থেকে ওড়নাটা সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। কি করছেন? আলভি অলিকে নিজের দিকে ঘুরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর করছে, কিন্তু বউ কি এটাও বুঝতে পারছে না? অলি ঠোঁট কামড়ে স্কার্ফের এক পাশে খামচে ধরল। আলভি অলির থুতনি উঁচু করে বলল, বউ কি স্বামীকে কিভাবে ধন্যবাদ জানাতে হয় সেটাও জানে না? অলি লজ্জাপতি গাছের ন্যায় নুইয়ে গেল। আলভি অলির মুখটা দু হাতে আজলায় নিয়ে ফিসফিসে বলল, বউকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে দেখছি। আলভি অলিকে চুমু খেতে গেলে অলি মুখ ঘুরে নেয়। আলভি হাল না ছেড়ে অলির গলায় মুখ ডুবিয়ে আলতো করে চুমু খেতে লাগলো। অলি দিশেহারা হয়ে আলভির পিঠের শার্ট খামচে ধরল। ফরসর আলভি অলির চুলের মাঝে আঙ্গুল গলিয়ে দিয়ে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। অলি আলভির উদ্দেশ্য বুঝতে পেরে নিজের ঠোঁট জোড়া মুখের ভিতরে লুকিয়ে নিল। এতে করে আলভি হাঁসফাঁস করে উঠল। কয়েকটা শুষ্ক ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, কিন্তু পারল না।
ক্রমশ তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে সে না পেরে অলির গাল জোড়া চেপে ধরল। অলি ব্যথায় কাঁকিয়ে উঠতে আলভি অলির অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয়। আলভির কপালে বিরক্তের ভাঁজ পড়ছে। সে আক্রোশ মেটাতে অলির ঠোঁট কামড়াতে লাগলো। অলি ছটপট করে আলভিকে সরাতে দিতে চাইল, কিন্তু পারল না। উল্টে ক্ষিপ্ত আলভি আরও বেশি হিংস্র হয়ে উঠল। বেশ কিছুক্ষণ পর আলভি পরিতুষ্ট হয়ে অলির ঠোঁটজোড়া ছেড়ে দেয়। অলি নিজের ঠোঁটজোড়া যেন অনুভব করতে পারছে না। মনে হচ্ছে ঠোঁটজোড়া কেউ শরীর থেকে আলাদা করে ফেলছে। আলভি অলির ঠোঁটের দিকে তাকাতে থমকে উঠল। শিট! অলির চোখের কোণে পানি জমেছে। সে নিজের ঠোঁটে হাত দিতে গেলে আলভি আটকে দিয়ে বলল, সরি হানিবি। আলভির হাতের বাঁধন আলগা হতে অলি আয়নায় গিয়ে তাকায়। নিজের রক্তাক্ত ঠোঁটজোড়া পরিলক্ষিত হতে অলি আঁতকে ওঠে। আলভির হতাশায় নিজের চুল টানতে লাগলো। কিছুক্ষণ আগে সে নিজের মধ্যেই ছিল না যে। অলি একটা টিস্যু দিয়ে ঠোঁটের রক্তগুলো মুছে নিল। সরি হানিবি, আমি ইচ্ছে করে। অলি পুনরায় চিরুনিটা হাতে নিয়ে আলভির দিকে না তাকিয়ে বলল, আপনি এরকমটা করে কি মজা পান আমি বুঝি না। অদ্ভুত মানুষ আপনি। আলভি এক্সপ্লেন করার মতো ভাষা খুঁজে পেল না। শুধু বিড়বিড় করে বলল, ফিলিংসগুলো ভাষায় প্রকাশ করার মতো না। 2 সপ্তাহ কেটে গেছে। সূর্যের আলোয় জানলার ফাঁক গলে নরম ছায়া ফেলছে রুমের ফ্লোরে। অলি এখন 7 মাসের গর্ভবতী। শরীরের ভার আর ক্লান্তি নিত্যদিন সঙ্গী হয়ে উঠলেও নিজের ভেতরে থাকা ছোট্ট প্রাণীর অস্তিত্বটার জন্য দিনগুলো সহ্য করা যাচ্ছে। অলি সারাটা দিন নিজের রুমে কাটিয়েছে। কখনো জানলার পাশে বসে বাবা মায়ের কথা ভেবে নিঃশ্বাস ফেলছে, কখনো বা বিছানায় হেলান দিয়ে ইউটিউবে ফিডে স্ক্রল করছে। শরীরের আগের তুলনায় ভারী হয়ে এসেছে। 7 মাসের পেট নিয়ে আগের মতো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। আজকে বাড়ি ফিরে সে দাদুমণি আর শাহনাজ বেগম ছাড়া কেউ নেই। আলভি খুব সকালে একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে বাকিদের সাথে অফিসে গেছে। নুন্নাহার বেগম বোনের অসুস্থতার কথা শুনে 2 দিন আগে বোনের বাড়িতে ছুটিতে গেছেন। উর্মিলা এখনও ভার্সিটি থেকে ফেরেনি। বিকেলের দিকে একটু হাঁটার উদ্দেশ্যে ধীর পায়ে সিঁড়ি ভেঙিয়ে ড্রয়িং রুমে আসতে অলি থমকে দাঁড়ালো। শাহনাজ বেগম সোফায় বসে আছেন, মাথা হেলানো, চোখ আধবোঝা, যেন ঝিমোচ্ছেন। তার ঠোঁটের ফাঁক থেকে অদ্ভুত গোঙানির শব্দ আসছে। অলি কিছুটা অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কোনো কালেই সহজ ছিল না। তবুও শাশুড়িকে এই অবস্থা দেখে তার মনের ভেতর অজানা দুশ্চিন্তা খচখচ করতে লাগলো। অলি একটু সাহস সঞ্চয় করতে হাত বাড়ালো শাহনাজ বেগমের দিকে। কপালে হাত রাখতে অলি আঁতকে উঠল। শরীরের তাপমাত্রা বেশ গরম। অলি তৎক্ষণাৎ বুঝে যে জ্বর এসেছে। এক মুহূর্তের জন্য অলি দোটানায় পড়ে গেল। সেবা করবে নাকি তার আচরণের কথা মনে করে দূরে সরে যাবে। অলি মনে পড়ে যায় তার বাবা মায়ের সাথে করা শাহনাজ বেগমের খারাপ ব্যবহারের কথা। অলি সেগুলো মনে করে এড়িয়ে যেতে চাইল, কিন্তু তার ভেতরে জন্ম নেওয়া সুপ্ত মাতৃত্ব তাকে এড়িয়ে যেতে দিল না। ধীরে ধীরে সে শাহনাজ বেগমের পাশে বসলো। কণ্ঠে অচেনা কোমলতা ফুটে উঠল, আম্মা আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর এলো না। অলি বুঝতে পারল সে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। অলি উঠে সোজা কিচেনে এসে দেখে সেখানে কেউ নেই। সার্ভেন্টরা এই সময়টাতে সাধারণত বিশ্রাম নেয়, কারণ রাত নামতেই তারা ডিনারে রেডি করার প্রস্তুতি নেবে। অলি একটা শ্বাস ফেলে 1 গ্লাস কুসুম গরম পানি নিয়ে আবারও শাশুড়ির নিকট চলে এলো। আলতো করে শাহনাজ বেগমকে জাগিয়ে পানি খাওয়ালো। তারপর তোয়ালে ভিজিয়ে এনে কপালে জলপট্টি দিয়ে বলল, কিছুক্ষণ পর পর তোয়ালটা পানি দিয়ে ভিজিয়ে এনে বদলে দিল। মুহূর্তের কয়েকের পর শাহনাজ বেগম আধখোলা চোখে অলিকে দেখে নিলেন। হয়তো অবাক হয়েছেন। এই মেয়েকে তিনি কখনোই মন থেকে গ্রহণ করেনি। সবসময় তুচ্ছ তাচ্ছিল্য আর তিরস্কার করে রেখেছেন। সেই মেয়ে তার পাশে বসে সেবা করছেন। সে হয়তো কিছু বলতে চাইল, কিন্তু ক্লান্ত শরীর তাকে কিছু বলার সুযোগ দিল না। অলি পাশে বসে রইল, বারবার নিজের হাত দিয়ে কপালে ঘাম মুছছে। ফিসফিস করে জিজ্ঞেস করলো, আম্মা দুপুরে কিছু খেয়েছেন? শাহনাজ বেগম না বোধক মাথা নাড়ালেন। অলি ধীর পায়ে আবার কিচেনে এলো, কিন্তু সে তো রান্নাবান্না কিছুই জানে না। সে হাতে থাকা ফোনটা ভিডিও অন করলো, তারপর ফলো করে চিকেন স্যুপ বানানোর চেষ্টা করলো। পেট বড় হয়ে আসায় কাজ করা সহজ ছিল না, তবু যতটুকু সম্ভব ধৈর্য ধরে
করলো সবটা। অলি বেশ কয়েকবার আলভিকে কল করে খবর জানাতে চেয়েছিল, কিন্তু আলভি হয়তো ব্যস্ত, সেই জন্য কল রিসিভ করেনি। অলি একটা বাটিতে স্যুপটুকু ঢেলে শাহনাজ বেগমের সামনে এসে বসলেন। তারপর আস্তে ধীরে খাওয়ানোর চেষ্টা করলেন। শাহনাজ বেগম দুর্বলভাবে কয়েক চুমুক খেলেন। সকাল থেকে শাহনাজ বেগমের শরীরটা খারাপ উঠছিল। সে লাঞ্চ করার উদ্দেশ্যে কিচেনের দিকে যেতে তার শরীর একদম ভেঙে পড়ে। শরীরটা এতটাই দুর্বল লাগছিল যে সিঁড়ি বেয়ে নিজের রুমে যাওয়া সাহসটুকু করেনি। অলি পাশে বসে মনে মনে ভাবল, মানুষ যতই বিরাগ পোষক করুক না কেন, একজন আদর্শ মানুষ কখনো কারো দুর্বলতার সুযোগ নেয় না। তাছাড়া সে তার ছেলের বউ, সেই হিসেবে শাশুড়ি যেমনই হোক না কেন, তার সেবা করা অলির দায়িত্বের মধ্যে পড়ে। মিটিং শেষে ফোনটা হাতে নিতেই আলভি দেখল অলি তাকে অনেকগুলো কল দিয়েছে। আলভি সাথে সাথে অলিকে কল ব্যাক করলো। ফোনটা বেজে উঠতে অলি স্যুপের বাটিটা রেখে ফোনটা হাতে নিল। হ্যালো অলি। হ্যাঁ বলো। সরি, আসলে আমি মিটিংয়ে ছিলাম, সেই জন্য কল করতে পারিনি। তুমি ঠিক আছো তো? অলি একটা শ্বাস ফেলে বলে, আমি ঠিক আছি, কিন্তু আম্মা ঠিক নেই, তার অনেক জ্বর এসেছে। বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, আমি একা কী করব বুঝতে পারছি না। কথাটা শুনে আলভি চিন্তিত কণ্ঠে বলল, মা এখন কেমন আছে? জ্বরে কাবু হয়ে গেছে, ঠিকমতো কথা বলতে পারছে না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আলভি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 5টা 21 বাজছে। অলি, আমাকে একটু একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, তুমি একটু মায়ের কাছে থাকো, আমি মিটিংটা অ্যাটেন্ড করে যত দ্রুত সম্ভব বাড়ি এসেছি, আর নয়তো বাবাকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা শুনে অলি শক্ত গলা বলে, আজব কথা বলছেন, আপনি ডাক্তার হয়ে কী করতে, হ্যাঁ? আর কেমন ছেলে বা আপনি? মা অসুস্থ শুনে কাজের বাহানা দিচ্ছেন। একটা মিটিং অ্যাটেন্ড না করলে কি আপনি ভিখারি হয়ে যাবেন? হাই, যখন মা থাকবে না তখন বুঝবেন। কথাটা বলে অলি রেগেমেগে কল কেটে দিল। তারপর পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, তুই কি তোর বাপের মতো মাকে অবহেলা করবি আলো? শাহনাজ বেগম জ্বরের ঘুরে থাকলেও আলভিকে বলা অলির প্রত্যেকটা কথা শুনেছেন। কথাগুলো শুনে তার চোখের কোণে জল জমছে। তাকে কাঁদতে দেখে অলি বিচলিত হয়ে পড়ল। আম্মা, আপনার কি বেশি খারাপ লাগছে? শাহনাজ বেগম অন্যদিকে তাকিয়ে চোখের পানি আড়াল করতে চাইলেন। অলি কী করবে বুঝতে পারছে না। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু সহ্য করুন, আমি বাইরে গিয়ে দেখি ট্যাক্সি পাই কিনা। কাউকে লাগবে না, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না, কেমন? অলি দ্রুত পায়ে দরজা পর্যন্ত আসতে উর্মিলা বাড়িতে প্রবেশ করে। উর্মিলাকে দেখে অলি খানিকটা স্বস্তি পেল। অলিকে এভাবে দিকবিদিক শূন্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে উর্মিলা ঘাবড়ে গেল। কী হয়েছে ভাবি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এই অবস্থায় কেউ এভাবে দৌড়ায়? অলি চোখ জোড়া ছলছল করে উঠল। সে উর্মিলার হাত ধরে বলল, আপু, আম্মা অনেক অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে, আমি ট্যাক্সি আনতে যাচ্ছিলাম, তুমি চলো না আমার সাথে? আরে ভাবি, আস্তে আস্তে, এতটা উত্তেজিত হয়ে না, মায়ের কী হয়েছে চলো আমি দেখছি। অলি মাথা নেড়ে উর্মিলাকে নিয়ে শাহনাজ বেগমের কাছে আসলো। উর্মিলা একটা থার্মোমিটার এনে মায়ের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখলো 102 ফারেনহাইটের কাছাকাছি। উর্মিলা থার্মোমিটারটা টেবিলের উপর রেখে অলিকে উদ্দেশ্য বলল, তুমি চিন্তা করো না ভাবি, আমি মাকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি। কথাটা বলে উর্মিলা উপরের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ট্যাবলেট নিয়ে ফিরে এলো। মায়ের পাশে বসে জিজ্ঞেস করলো, মা কিছু খেয়েছে? অলি বলল, হ্যাঁ, আমি আম্মাকে স্যুপ বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। কথাটা শুনে উর্মিলা অবাক চোখে অলির দিকে তাকায়। ভাবি, তুমি এই অবস্থায় কিচেনে গেছিলে? অলি মাথা নিচু করে নিল। উর্মিলা ফের বলল, এই কথা ভাইয়া জানতে পারলে? উর্মিলা পুরো কথা শেষ হওয়ার আগেই দেখলো আলভি হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছে। তার সাথে উসমান মির্জাও আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে থমকে গেল। আলভি অলির সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। এই মেয়ে কল ধরছিলে না কেন? অলি একটা ঢোক গিলে শাহনাজ বেগমের পাশে গিয়ে বসলো। আলভি একটা বিরক্তি শ্বাস ফেলে শাহনাজ বেগমের দিকে এগিয়ে গেল। তারপরে আবার তাপমাত্রা পরীক্ষা করে উর্মিলার দিকে তাকিয়ে বলল, যা, একজন সার্ভেন্টকে ডেকে মায়ের জন্য ফলের জুস বানিয়ে আনতে বল। তারপর মাকে রুমে নিয়ে থেকে প্যারাসিটামল নিয়ে আয়। উর্মিলা হালকা হেসে হাতে থাকা ট্যাবলেটটা আলভির দিকে এগিয়ে দিয়ে বলল, তুই বলার আগে আমি এনেছিলাম ব্রো, দেখলি আমি মেডিকেল স্টুডেন্ট না হলে ডাক্তারে জানি। আলভি বিরক্তসূচক শব্দ উচ্চারণ করে উর্মিলা হাত থেকে ট্যাবলেট নিয়ে শাহনাজ বেগমকে খাইয়ে দিলেন। উর্মিলা বলল, ভাইয়া, মাকে তার রুমে নিয়ে যাওয়া উচিত। আলভি সম্মতি জানিয়ে শাহনাজ বেগমের হাত ধরে তাকে ওঠালো। তারপর সে আর ওসমান মির্জা মিলে শাহনাজ বেগমকে তার রুমে এনে শুইয়ে দিল। অলিও তাদের পিছু পিছু এসেছে।
এরই মাঝে উর্মিলা এক গ্লাস ফলের জুস নিয়ে এলো। অলি গিয়ে একটা কাপড় ভিজিয়ে এনে শাহনাজ বেগমের কপালে দিয়ে দিল। আলভি শান্ত চোখে কিছুক্ষণ অলির দিকে চেয়ে থেকে একটা চাপা শ্বাস ফেলল। আলভি রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভীষণ বিরক্ত লাগছে তার। আজকে মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু অলির সাথে না পেরে সে সব কাজ ইয়াদ আর ইয়ামিন মির্জার উপর চাপিয়ে দিয়ে চলে এসেছে। রাত্রি 11টা বাজে। আপনি এখনও শাহনাজ বেগমের পাশে বসে আছে। আলভি তাপমাত্রা চেক করে বলল, জ্বর ছেড়ে দিয়েছে, আপাতত চিন্তার কিছু নেই। শাহনাজ বেগম চোখ মেলে অলিকে বসে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। উর্মিলা একটু পরপর এসে দেখে গেলেও এই মেয়েটা এক মুহূর্তের জন্য তার পাশ থেকে নড়েনি। আলভি এবার না পেরে বলল, অলি, মা বাবা ঘুমাবে, এবার অন্তত চলো। উসমান মির্জা বললেন, আহা, এভাবে বলছিস কেন, থাকুক না ও। আলভি দাঁতে দাঁত চেপে বলল, ও এখনও ডিনার করেনি বাবা। আলভির কথা বুঝতে পেরে উসমান মির্জা বলল, অলি, যাও তুমি, তোমার শাশুড়ি আম্মার শরীর এখন বেশ ভালোই আছে, আর আমি তো আছি, চিন্তা করো না, ডিনার করে শুয়ে পড়ো। আলভি অলির হাত ধরে টেনে তুলল। অলি না পেরে আলভির সাথে চলে গেল, কিন্তু দরজা অবধি গিয়ে পেছনে ঘুরে বলল, আব্বা, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাক দিবেন, আর আম্মার দিকে খেয়াল রাখবেন। অলির মুখ থেকে প্রথমবারের মতো আব্বা ডাক শুনে উসমান মির্জা আনমনে খুশি হলেন। অলিকে আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ বৌমা, রাখবো। অলি থমকে গেল, তার সাথে আলভিও। আলভি চমকিত নয়নে উসমান মির্জার দিকে তাকাতে উসমান মির্জা মৃদু হাসলেন। আলভি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে অলিকে নিয়ে চলে গেল। রুমে আসতে আলভি বলে উঠল, তুমি এরকম বিহেভ কেন করছিলে? হ্যাঁ, মা তোমার সাথে কেমন বিহেভ করেছে সেসব ভুলে গেছো? অলি আলভির চোখে চোখ রেখে বলে, ভুলে যায়নি, আমি শুধু দায়িত্ব পালন করছি। আলভি ভুরু কুচকে গেল, দায়িত্ব? অলি অন্যদিকে তাকিয়ে বলল, যে আমার স্বামীকে 10 মাস পেটে রেখেছেন, এত বড় করেছেন, তাই ছেলের বউ হিসেবে আমি শুধু দায়িত্ব পালন করছি। আলভি তাচ্ছিল্য বলল, কিন্তু তোমাকে তো সে পুত্রবধূ হিসেবে মানেই না। সে মানুক, আমি তাকে নিজের শাশুড়ি হিসেবে মানি। সে না মানলেও আমি তার একমাত্র পুত্রবধূ, এটা কি অস্বীকার করতে পারবেন? আলভি বলার মতো কিছু খুঁজে পেল না। তার সত্যি বলতে আলভিও চায় না মায়ের সাথে অলির তেমন ব্যবহার করুক, যেমনটা তার মা অলির সাথে করেছে। আলভি রুম থেকে বেরিয়ে গেল, তারপর খাবার নিয়ে আবার রুমে এলো। খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। অলি মাথা নেড়ে হাত ধুয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলো। আলভি ল্যাপটপে কিছু কাজ করছিল। আজকে কতদিন পর অফিসে গিয়েছে, কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে আসতে পারেনি। অলি খাওয়া শেষ করে ঈশার নামাজ আদায় করে নিল। এরপর আলভির পাশে এসে বসলো। আলভি সিরিয়াস ভঙ্গিতে বসে বসে কাজ করছিল। অলি গলা পরিষ্কার করে বলল, তখন ওভাবে কথা বলার জন্য সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না। আলভি হঠাৎ করে অলির কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে ফিসফিসে বলে, বউকে শিখিয়েছিলাম যে কিভাবে ধন্যবাদ দিতে হয়, এবার দেখছি সরি বলতেও শিখিয়ে দিতে হবে। আলভি আর কিছু বলতে না দিয়ে অলি তার মুখ চেপে ধরল। আপনি আমাকে কামড়াতে আসলে আমি কিন্তু এবার আপনাকে দাঁত ভেঙে ফেলবো বলে দিলাম। আলভি কপালে ভাঁজ পড়ল। সে অলির হাত সরিয়ে দিয়ে বলল, ওটাকে কামড়ানো বলে না, ওটাকে লিপ কিস বলে। অলি ছটপট করতে লাগলো। আলভি বিরক্ত হয়ে অলিকে ছেড়ে দেয়। কিস করতে না দিলে বিরক্ত করো না তো, এমনি অনেক কাজ জমে আছে। অলি আর আলভিকে না ঘাটিয়ে মাথার ওড়নাটা সরিয়ে চুলগুলো উঁচু করে খোপা করে নিল। সেদিনের পর থেকে সে আর আলভির সামনে চুল আশ্রয় না। রাতে চুলগুলো হাত খোপা করে শুয়ে পড়ে। বিছানায় গা এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে অলি ঘুমিয়ে গেল। আলভি অলির দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে যেতে হঠাৎ অলির ঘুম ভেঙে যায়। সে ঘুমের মাঝে বেবির নড়াচড়া অনুভব করছে। অলি একভাবে শুয়েছে। এরই মাঝে সে আবারও বেবির কী অনুভব করলো। অলি খুশিতে কেঁদে উঠল। কান্নার শব্দে আলভি তাকে নিজের দিকে ঘুরিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কী হয়েছে বউজান? আলভি আদুরে ডাকে অলি আরও গলে গেল যেন। সে হঠাৎ করে আলভির ডান হাতটা পেটের বাম পাশে রাখলো। কিছু একটা অনুভব করতে আলভির বুকের ভেতরটা ঢক করে উঠল। সেই সাথে পুরো শরীর ঝংকার দিয়ে উঠল। গলাটাও শুকিয়ে এসছে বোধহয়। আলভি কয়েক ঢোক গিলে আলগোছে হাতটা সরিয়ে নিল। এদিকে অলি তো খুশিতে আত্মহারা। এই প্রথম আমি পুরোপুরিভাবে ওকে ফিল করছি। হায় আল্লাহর নিকট অনেক অনেক শুক্রিয়া। অলি খুশি মনে আলভির দিকে তাকিয়ে দেখলো সে কোনো একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে, যেন সে অন্য কোনো জগতে বিচরণ করছে।
অলি খুশিতে চোটে আলবিকে আলতো হাতে ধাক্কা দিয়ে বলল, আপনি অনুভব করছেন তাই না? করছেন না? আলবি ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হুম। অলি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 1টা। অলি ধীর পায়ে খাট থেকে নেমে উজু করার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল। তারপর রুমে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। রাত্রি 3টা। অলি গভীর ঘুমে তলিয়েছে, কিন্তু আলবি ঘুমাতে পারেনি। সে শোয়া থেকে উঠে বসলো। তারপর খাট থেকে নেমে অলির সামনে এসে মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ যেভাবে বসে থেকে হঠাৎ করে সাবধানতার সহিত আবারও অলির পেটের বাম সাইডে হাত রাখলো। তার বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। হাতটা রাখার সাথে সাথে সে ভাগ্যক্রমে আবার বেবিকে অনুভব করলো। তার এবার মনে হলো সে যেন বিদ্যুতের সংস্পর্শে এসেছে। তার রন্ধ্রে রন্ধ্রে যেন বিদ্যুৎ প্রবেশ করছে। আলবি সাথে সাথে হাতটা সরিয়ে নিয়েছে। সে বুঝতে পারছে না সে হঠাৎ করে তার কি হলো, কিন্তু সে এমন অদ্ভুত কিছু ফিল করছে, এমন কিছু যেটা সে এর আগে কখনো ফিল করেনি। এতদিন যাবৎ বেবিটার প্রতি তার কোনো ফিলিং ছিল না। তার কাছে বেবিটা হচ্ছে একটা মহাপাপ, একটা পাপের ফল এই বেবিটা। আর সেই পাপের ফল অলিকে ভোগ করতে হচ্ছে। এই বেবিটার জন্য অলির লাইফ হেল হয়ে গেছে। এত অল্প বয়সে এত কিছুর সম্মুখীন হতে হচ্ছে। সে এত কিছুর পরেও বেবিটিকে কীভাবে স্বাভাবিকভাবে নেয়। আলবি ভীষণ কষ্ট অনুভব করছে, সে জানে না কেন, কিন্তু এই বেবিটা একটা কাঁটার ন্যায় তার গলায় আটকে আছে, যেন না গিলতে পারছে না উপরে ফেলতে পারছে। অলবি বসা থেকে উঠে দাঁড়াতে, তারপর নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু বিস্ময় ভরা একজোড়া চোখ পেছনে রেখে গেল। এবারও বেবির কিক অনুভব করে অলির ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু সে আলভিকে নিজের সামনে বসে থাকতে দেখে এতটাই বিস্মিত হয়েছিল যে কোনো প্রতিক্রিয়া করতে পারেনি। অলি আলভিকে হাঁসফাঁস করতে দেখে সে জানে এমন কিছু হয়েছে যেটা আলভিকে স্বস্তি দিচ্ছে না, আর আলভি প্রথম থেকে সেই ব্যাপারে ধামাচাপা দিয়েই রাখছে। অলি শোয়া থেকে উঠে বসলো, তারপর পেটের উপর হাত রেখে মনে মনে বলল, আলো, তোর প্রতি তোর বাবার কোনো অনুভূতি নেই। যেদিন আমি প্রথম তোর অস্তিত্ব সম্পর্কে অবগত হয়েছিলাম, সেদিনে আমার মাঝে মাতৃত্ব জন্মেছিল, কিন্তু তোর বাবার মাঝে এখনো পর্যন্ত কোনো পিতৃত্ব জন্মানোর লড়াই চলবে। আলভির মনে কি চলছে কেউ যদি বুঝতে পারছে কমেন্টে জানাবেন।